লেখন ও মামুন দুজনেই লেখনদের বাড়ির গেটে তাকিয়ে আছে। গলির মোড় দিয়েই এগিয়ে আসছিল দুজনে। চিত্রলেখার জন্যে মেইন রোড পর্যন্ত গিয়েছিল। যাওয়ার সময়ই মামুনের সঙ্গে দেখা হয় লিখনের। একসাথে দুজন বেশ কিছুক্ষণ মেইন রোডের কাছে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করেছে। তারপর একসাথেই বাড়ির দিকে ফিরে আসছিল। মোড় পর্যন্ত আসতেই থমকে দাঁড়ায় দুজনে বাড়ির গেটের সামনে থাকা রৌনকের BMW গাড়িটা দেখে। চিত্রলেখা গাড়ি থেকে নামে। তার পেছন পেছন রৌনকের এগিয়ে আসা সবই দেখেছে তারা দূরে দাঁড়িয়ে। কেবল বুঝতে পারেনি কি কথা হচ্ছিল তাদের মাঝে। অতখানি দূর থেকে কথা শোনা যায়নি। রৌনকের চিত্রলেখাকে নামিয়ে দিয়ে যাওয়াটা অস্বাভাবিক না হলেও তার কপালের চুল কানের পিছনে গুজে দেওয়াটা স্বাভাবিক দৃশ্য নয়। পাশে মামুন থাকায় লেখনের নিজেরই ইতস্তত লেগেছে। বলার মতো কিচ্ছু খুঁজে পায়নি। তাই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর লেখন বলেছে, অনেক রাত হয়ে গেছে মামুন ভাই, আপাও চলে আসছে, বাড়ি চাই। যাও। আপনিও বাড়ি যান, আপা তো চলে আসছে, আর চিন্তার কারণ নাই। লেখন আর কথা বাড়ায়নি। মামুন এমনিও কথা বলেনি। তাকে ওখানে রেখেই লেখন বাড়ির দিকে পা বাড়িয়েছে। চিত্রলেখা বাড়িতে ঢুকতেই দেখে ড্রয়িং রুমে চিন্তিত মুখ করে বসে আছে নার্গিস বেগম। ওনার সঙ্গেই বসে আছে চারু ও নয়ন। চিত্রলেখাকে দেখার সঙ্গে সঙ্গেই উঠে এসে মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, এতক্ষণ কই ছিলি তুই? কয়টা বাজে সে খেয়াল আছে? ফোন বন্ধ করে রাখছিস কেন? চিত্রলেখার খেয়ালই ছিল না দিনের বেলায় ফোনটা বন্ধ করেছিল, আর খোলা হয়নি। বাসায়ও কাউকে জানানো হয়নি। সে অফিস থেকে ছুটি নিয়ে আফিফার বাসায় ছিল সারাদিন। হঠাৎ আফিফার বিল্ডিংয়ের নিচে রৌনককে দেখার পর সব তালগোল পাকিয়ে গিয়েছিল তার। আর খেয়ালই ছিল না বাসায় জানানোর কথা। বাসায় ফেরার জলদি ঠিকই ছিল, কিন্তু বন্ধ ফোনটা অন করে যে একটু জানিয়ে দিবে সেই কথাটা খেয়ালে আসেনি। আসবে কিভাবে? লোকটা যেভাবে কথার খই ফুটিয়েছিল ওসব শোনার পর থেকে তো চিত্রলেখার মস্তিষ্কের ভেতর মাছি ভনভন করছে। বাসায় জানানোর কথা মনে আসবে কি করে? চিত্রলেখাকে চুপ করে থাকতে দেখে নার্গিস বেগম তার হাত ধরে মৃদু ঝাঁকিয়ে দিয়ে বলেন, কিরে কথা বলছিস না কেন? কই ছিলি তুই? চিত্রলেখা একবার খালার পাশে কৌতূহল দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকা চারু ও চয়নের মুখের দিকে তাকায়। পুনরায় খালার দিকে তাকিয়ে বলে, অফিসের জরুরি কাজে আটকে গিয়েছিলাম খালা, ফোনে চার্জ ছিল না, তাই তোমাদের কিছু জানাতে পারি নাই। তোর অফিসে তো আরো ফোন আছে, অন্য কারো একটা ফোন থেকেও তো একটা ফোন করতে পারতি। মিথ্যা ব্যাপারটাই এমন, একটা মিথ্যা ঢাকার জন্য আরো 14টা মিথ্যার আশ্রয় নিতে হয়। তবুও এই মুহূর্তে আসল ঘটনা খালাকে বলতে পারে না, তাই মিথ্যার আশ্রয় নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। তাই চিত্রলেখা বলে, আমি অফিসে ছিলাম না, অফিসের বাইরে একটা মিটিং ছিল। মিটিংটাই এত লম্বা হয়ে গেছে যে দেরি হয়ে গেল বাসায় ফিরতে। বসের সঙ্গে ছিলাম, ওনাকে তো আর বলতে পারি না ওনার ফোন দিয়ে বাসায় ফোন করব, তাই তোমাদের জানাতে পারি নাই। পাশ থেকে চারু কিছু বলার চেষ্টা করলে ওকে বাধা দিয়ে নার্গিস বেগম বলেন, তুই চুপ থাক আপাতত, অনেক কথা হয়েছে, ফ্রেশ হয়ে আয়, ভাত খাবি। আমার ক্ষুধা নাই খালা, তোমরা খেয়ে নাও। ক্ষুধা নেই মানে? আমি তো মিটিংয়ে ছিলাম, ওখান থেকে খেয়ে আসছি, তাই ক্ষুধা নেই, গোসল দিয়ে ঘুমাবো। নিজের ঘরের দিকে পা বাড়িয়ে আবার থমকে দাঁড়ায় চিত্রলেখা। লেখনকে না দেখতে পেয়ে জিজ্ঞেস করে, লিখন কই খালা? ওরে তো আমিই বাইরে পাঠাইলাম, বললাম মেইন রোড পর্যন্ত গিয়ে দেখ তুই আসছিস কিনা, তোরে আগে আনতে গেল। আমি কি ছোট বাচ্চা খালা যে আমাকে আনতে লিখন রে পাঠাইছো? বাচ্চা না জানি, এতটা তো কোনোদিন করিস নাই, তাই ভয় লাগছিল। চিত্রলেখা চয়নের দিকে তাকিয়ে বলে, যা লিখন রে ডেকে নিয়ে আয়, নইলে একটা ফোন করে বলে দে আমি চলে আসছি। বলতে বলতেই পেছন থেকে এগিয়ে আসে লিখন। চিত্রলেখা আর দাঁড়ায় না, ভেতরে চলে যায়। নার্গিস বেগম রান্নাঘরে চলে যান ওদের রাতের খাবার দিতে। চিত্রলেখা সময় মতো বাড়ি না ফেরায় চিন্তায় কারো খাওয়া হয়নি এখনো। চিত্রলেখা ও নার্গিস বেগম প্রস্থান করলে ওরা 3 ভাই বোন রয়ে যায়। এগিয়ে এসে লিখন জিজ্ঞেস করে, আপার দেরি হয়েছে কেন? কিছু বলছে? চয়ন বলে, অফিসের মিটিং ছিল, সেজন্য নাকি দেরি হয়েছে। আপা কিছু একটা লুকাচ্ছে। লিখনের কথা শুনে চারু বলে, আমারও তাই মনে হয়।
লিখন আরও বলে। আপাকে ওনার বস নামাই দিয়ে গেছে দেখলাম। চয়ন বলে। ঠিকই তো আছে, আবার তো বললোই অফিসের মিটিং ছিল বাইরে, রাত হয়ে গেছে দেখে ওনার বস নামে দিয়ে গেল। এটা তো ভালোই হয়েছে, এত রাত করে আপারে একা আসতে হয় না। মাথা ঝাঁকিয়ে লিখন বলে। সেটা ঠিক আছে, তবুও এখানে কোনো একটা কিন্তু আছে। দূরও ভাইয়া, তুমি যে কি বলো না, কোনো কিন্তু নাই। চয়ন আর দাঁড়ায় না ওখানে, নিজের ঘরে চলে যায়। ও চলে যাওয়ায় চারু আরেকটু বড় ভাইয়ের কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলে। আবার মিথ্যা কথা বলছে ভাইয়া। অবাক হওয়া দৃষ্টি নিয়ে চারুর দিকে তাকায় লিখন। চারু মাথা ঝাঁকিয়ে বলে। আফিফা আপার সঙ্গে কথা হয়েছে আমার একটু আগে। আপা 3:30 ওনার বাসায় ছিল আজকে। 8টার দিকে বাসায় আসবে বলে বের হয়েছে, কিন্তু বাসায় আসে নাই। খালা চিন্তা করবে দেখে বলি নাই, এতক্ষণ তোমারই বললাম। না বলে ভালো করছিস, হয়তো আপা কিছু আড়াল করতে চাইছে আমাদের থেকে। সে না বলা পর্যন্ত তুই বলিস না কিছু, আমিও বলবো না। আপার নিজস্ব প্রাইভেসি আছে, ভালো মন্দ সে আমাদের থেকে ভালো জানে, তাই আগ বাড়ায় কিছু জিজ্ঞেস করার দরকার নাই। আমরা এমনভাবে থাকবো যেন আমি কিছু দেখি নাই আর তুই কিছু জানিস না। আচ্ছা ভাইয়া। রৌনকের কেবিনে তার মুখোমুখি অন্য পাশে বসে আছে একজন মহিলা। রৌনক অফিসে আসার সঙ্গে সঙ্গেই লাবিব জানিয়েছে তার সঙ্গ দেখা করতে একজন মহিলা এসেছে। অনেকক্ষণ ধরে ওয়েটিং রুমে বসে আছে। এই মুহূর্তে সেই মহিলাই রৌনকের সামনে বসা। এখনো কথা হয়নি তাদের, তবে মহিলাকে দেখে চিনতে অসুবিধে হয়নি রৌনকের বিন্দু মাত্রও। প্রথমে মহিলা নিজেই পরিচয় দেওয়ার ভঙ্গি করে বলেন। আপনি হয়তো আমায় চিনেন না, আমার নাম শবনম, আমি আপনার। শবনমকে বাকি কথা শেষ করতে না দিয়ে রৌনক নিজেই বলে। আপনি আমার ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড, জানি। মৃদু হেসে শবনম বলে। বয়সে ছোট হবে তাই তুমি করেই বলছি কেমন। তুমি হয়তো জানো তোমার ভাইয়া আর আমি আবার একত্রে আছি। তাচ্ছিল্যের হাসি হেসে রৌনক বলে। আমি আপনার দেবর নই যে আমায় তুমি করে বলবেন। অপরিচয় কারো থেকে আপনি শুনতেই প্রেফার করব আমি। আর আমার ভাই বিবাহিত, 2 বাচ্চার বাপ। এই পুরুষের সঙ্গে পরকীয়া করছেন, এটা নিশ্চয়ই গর্ব করে বলার মতো কোনো বিষয় নয়। রৌনকের কথা শুনে শবনমের সমস্ত শরীর যেন মরিচ পোড়া লাগার মতো জ্বলে উঠল। তবু শবনম কোনো রিয়্যাক্ট করে না। সে একটা বিশেষ কাজে এসেছে, অযথা রেগে গিয়ে কাজ নষ্ট করতে চায় না সে। রৌনক জিজ্ঞেস করে। তা আমার কাছে আপনার কি প্রয়োজন? তুমি সরি, আপনি তো জানেনই আপনার বড় ভাই আমাকে নিয়ে সিঙ্গাপুরে সিলেক্ট হওয়ার ডিসিশন নিয়েছে। তো তার কাছে শুনলাম আমার জন্য আপনার কোনো অফার আছে। রৌনক মনে মনে হাসে। শবনম সম্পর্কে যা ভেবেছিল, যা ইনফরমেশন পেয়েছিল, সব একদম মিলে যাচ্ছে। মহিলা ইনিয়ে বিনিয়ে কথা না বলে সরাসরি কাজের কথাই চলে গেছে। এবারে রৌনক বলে। অফার আছে না ছিল? মানেটা সহজ। আমি আমার ভাইকে একটা চেক অফার করেছিলাম আপনার জন্য, কিন্তু আমার ভাই সেটা নেয়নি। তার ধারণা টাকার বিনিময়ে আপনি তাকে ছাড়বেন না। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, অফারটা আর নেই। আপনি আমার ভাইয়ের সঙ্গে সিঙ্গাপুরে সেটেলড হবেন না আমেরিকাতে যাবেন, তাতে আমার কিছু যায় আসে না। ইউ পিপল আর নট এনিমোর মাই হেডেক। শবনম কি বলবে ভেবে পায় না। ভেবেছিল বড় মাছ তার বড়শিতে আটকা পড়েছে, কিন্তু না, সব পণ্ড হয়ে গেছে। চোয়াল শক্ত করে শবনম বলে। ইউ আর ইনসাল্টিং মি। নো, আই এম নট। বাট বিফোর আই স্টার্ট ইনসাল্টিং ইউ, ইউ মে লিভ প্লিজ। শবনম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বেরিয়ে যাবার আগে বলে। এই অপমানের শোধ আমি অবশ্যই নেব। আপনার যদি মনে হয় আপনি কিছু করতে পারবেন, তাহলে অবশ্যই চেষ্টা করে দেখবেন। উইল লুক ফরওয়ার্ড টু সি হোয়াট ইউ ক্যান ডু। সাপের মতো ফসফস করতে করতে কেবিন থেকে বেরিয়ে যায় শবনম। এই মহিলার জন্য অফিসে আসার পর চা খাওয়ার সুযোগ পায়নি রৌনক। এর সঙ্গে কথা বলে মুখের স্বাদও কেমন হয়ে গেছে, তাই মুখের স্বাদ ঠিক করতে ইন্টারকমে ফোন করে। চিত্রলেখা ফোন রিসিভ না করায় এবারে লাবিবকে ফোন করে। লাবিব রিসিভ করতেই রৌনক বলে। চন্দ্র, সরি, চিত্রলেখাকে বলো আমার জন্য চা নিয়ে আসতে। চিত্রলেখা তো অফিসে আসেনি। কেন? রৌনকের কপালে সূক্ষ্ম চিন্তার রেখা ফুটে উঠেছে। লাবিব বলে। সকালে আমাকে ফোন করে জানিয়েছে ওর শরীরটা নাকি ভালো না, তাই আসতে পারবে না। আমিও বলেছি আসার প্রয়োজন নেই, বাসায় থেকে বিশ্রাম করুন। ভালো করেছো। আমি চা
লাবিবের কথা না শুনে রিসিভার নামিয়ে রাখে রৌনক। তার মুখের বিষাদ এখন মন মস্তিষ্কে ছড়িয়ে পড়েছে। আজকের দিনটাই মনে হয় খারাপ যাবে তার। একবার কি গিয়ে দেখে আসবে কেমন আছে তার চন্দ্রলেখা? পর মুহূর্তেই আবার ভাবে উচিত হবে না। চিত্রলেখা হয়তো গতকাল রাতের কথাই ভাবছে, এমনিও ভাবার জন্যে সময় চেয়েছে। এই সময় সে গিয়ে উপস্থিত হলে বিষয়টা চিত্রলেখার জন্যে ভালো হবে না। ওকে নিজের মতো ভাবতে সময় দেওয়া উচিত তার। আপাতত সে তার চন্দ্রলেখার জবাবের অপেক্ষা করবে। কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। বিনা অপেক্ষায় পাওয়া কোনো কিছু পেলে পাওয়ার আসল আনন্দ অনুভব করা যায় না। চন্দ্রলেখার জন্যে সে এতটুকু অপেক্ষা করতেই পারে। আবার ইন্টারকমে ফোন লাগায় রৌনক। লাবিব রিসিভ করতেই বলে, এক কাপ চা দিয়ে যাও তো। এবারে তাকে যথেষ্ট ফুরফুরে শুনছে। চিত্রলেখা রান্নাঘরে কাজ করছে। তার পেছনে এসে দাঁড়ায় লিখন। জিজ্ঞেস করে, আজ অফিসে গেলে না যে আপা? হাতের কাজ করতে করতেই চিত্রলেখা জবাব দেয়, শরীরটা ভালো লাগছে না, তাই সকালেই ফোন করে ছুটি নিয়েছি। ও ডাক্তার কাছে যাবে? অতটাও খারাপ না যে ডক্টরের কাছে যাওয়া লাগবে, সামান্য মাথা ধরা, বিশ্রাম করলেই সেরে যাবে। তোর আজকে ক্লাস নেই? আছে। তোমারে একটা জরুরি বিষয় জানানোর ছিল। এবারের হাতের কাজ রেখে পেছন ঘুরে ভাইয়ের মুখের দিকে তাকায় চিত্রলেখা। বলে, কি কথা? আমি সিদ্ধান্ত নিয়েছি টিউশনি করাবো। টিউশনি তো করছিসই, আবার সিদ্ধান্ত নিচ্ছিস মানে? কথা আউলে ফেলে লিখন। এবারে শুধরে নিয়ে বলে, না মানে ব্যাচ পড়াবো। এতদিন তো বাড়ি গিয়ে পড়াইছি, এখন ভাবছি ব্যাচ করে পড়াবো বাড়িতেই। এতে করে একসাথে অনেকজন পড়াইতে পারবো, ইনকামটাও বাড়বে। চিত্রলেখা এগিয়ে এসে ভাইয়ের মুখোমুখি দাঁড়ায়। হাত বাড়িয়ে লিখনের একটা হাত আলতো করে ধরে বলে, ব্যাচ পড়াতে চাস, ভালো কথা, অবশ্যই পড়া। তোদের নিজের বা লেখাপড়ার ক্ষতি না হয় এমন সব কাজ করার অনুমতি আমি আগেই দিয়ে রাখছি। তাই ভালো হয় এমন কিছু করার আগে আমার অনুমতি নেওয়ার দরকার নেই। যাই করবি শুধু খেয়াল রাখবি যেন তোর নিজের লেখাপড়ার কোনো ক্ষতি না হয়, তাহলেই চলবে। তোর ভবিষ্যতের জন্য যা ভালো হয় কর, শুধু টাকা পয়সা চিন্তা করিস না। ওসব চিন্তা ভাবনার জন্য আল্লাহ এখনো আমাকে বাঁচিয়ে রাখছে। টাকা পয়সার চিন্তা তোর না, ওটা আমার কাজ, আমি করব। বাকি তোর যা ভালো মনে হয় কর, আমি তোর সঙ্গে আছি। ব্যাচ পড়াবি পড়া, মাথায় রাখিস সামনে তোর ফাইনাল পরীক্ষা। আরেকজনকে পড়াইতে গিয়ে অতিরিক্ত প্রেসারে যেন তোর নিজের পড়ার কোনো ক্ষতি না হয়। ওসব বাড়তি ইনকাম আমার চাই না। বোনের কথা শুনে স্বস্তি পায় লিখন। সে ভেবেছিল সামনের তার পরীক্ষা, তাই হয়তো চিত্রলেখা দ্বিমত করবে। বোনকে আশ্বস্ত করে লিখন বলে, তুমি চিন্তা করো না আপা, আমার পড়ালেখার ক্ষতি যেন না হয় সেই খেয়াল রাখবো আমি। মৃদু হাসি চিত্রলেখা। তা দেখে শান্তি লাগে লিখনের। তবুও বুকের ভেতর তার খচখচানি রয়ে গেছে আগের রাতের ঘটনার। নিজের জায়গা থেকে বড় বোনকে প্রশ্ন করতে পারছে না। যদিও প্রশ্ন করাটা ভাবান্তর হবে না, তবুও পারে না। সে ভালো করেই জানে ওদের তিনজনকে মানুষ করতে গিয়ে, লেখাপড়া করাতে গিয়ে চিত্রলেখার ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু নেই। আপাত মস্তক সে একটি সাদা পাতা। সেখানে গতকাল রাতের ঘটনাটা হয়তো নতুন কিছু। লেখনের সন্দেহ হয় না, কেবল কৌতূহল হয় জানার। তার বোনের জীবনে কি কেউ এসেছে কিনা জানতে ইচ্ছে হয়, এর বেশি কিচ্ছু না। তবে প্রশ্ন করার সাহস হয় না। না জিজ্ঞেস করতেই চিত্রলেখা সব সময় সব জানিয়েছে। সেখানে একটা বিষয় চেপে গিয়েছে অকপটে। নিশ্চয়ই এর পেছনে যথেষ্ট কারণ আছে। লেখনকে দাঁড়িয়ে থাকতে দেখে চিত্রলেখা জিজ্ঞেস করে, আর কিছু বলবি? আমতা আমতা করে লিখন। তা দেখে চিত্রলেখা আবারও বলে, কি বলতে চাস বলে ফেল। তুমি ভালো আছো তো আপা? ভাইয়ের মুখে হঠাৎ এমন কথা শুনে চিত্রলেখার মৃদু হাসি খানিক প্রশস্ত হয়। জবাবে বলে, তোরা থাকতে আমি কখনো খারাপ থাকতে পারি? সব কিছু ঠিকঠাক চলছে তো? মানে তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবিস না। তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। এখন বেরিয়ে পড়, নয়তো দেরি হয়ে যাবে তোর। নিজের কাজে আবারও মন দেয় সে, কিন্তু লিখন তবুও দাঁড়িয়ে রয়। এবারে চিত্রলেখা বলে, ঝেড়ে কাশ তো, কি বলতে চাস ক্লিয়ার করে বল। আপা তুমি কি আমাদের থেকে কিছু আড়াল করতে চাইছো? হাতের কাজ বন্ধ করে চিত্রলেখা বলে, যেহেতু বুঝতেই পারছিস তাহলে জিজ্ঞেস করছিস কেন? হয়তো বলতে পারবো না বা
বলার মতো না, সেজন্য আড়াল করছি। এবারে লিখন এগিয়ে গিয়ে বোনকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলে, আমি জানতে চাই না আপা, তবে একটা কথা বলতে চাই। সবসময় মনে রাখবে, তোমার সব ভালো মন্দতে তোমার লিখন তোমার পাশে সর্বদা আছে। আর কেউ থাকুক বা না থাকুক, আমি সবসময় আছি আপা। চিত্রলেখা পেছন ঘুরে ভাইকে জড়িয়ে ধরে। লিখন হাত বুলিয়ে দেয় বোনের মাথায় পরম মমতায়। এমন করে অনেকদিন কেউ চিত্রলেখার মাথায় হাত বুলায় না। শান্তি লাগছে তার। অনুভব করতে পারছে এই মস্ত বড় পৃথিবীতে সে একা নয়। চিত্রলেখা দুপুরের রান্না করছে। বন্ধের দিন না হওয়ায় নার্গিস বেগম ছাড়া আর কেউ বাড়ি নেই। তবে আজ খালাও নেই। একটা কি কাজে যেন সকাল সকাল বেরিয়েছেন, এখনো ফেরেননি। জলদি জলদি বেরিয়ে গেছেন, তাই চিত্রলেখা কিছু জিজ্ঞেস করার সুযোগ পায়নি। এই মুহূর্তে সে ছাড়া আর কেউ বাড়ি নেই। সকালে চারু যাবার আগেই বলে গিয়েছে আজ যেন শুটনি রান্না করে। ভাই বোনের আবদার মোতাবেকই রান্না করছে সে। আচমকা টের পায় বারান্দার গেটের শব্দ হচ্ছে। কেউ হয়তো এসেছে। চুলার আঁচ কমিয়ে বেরিয়ে আসে চিত্রলেখা কে এসেছে দেখতে। বারান্দায় আসতেই দেখে মামুন দাঁড়িয়ে। নিজের ওড়নায় হাত মুছতে মুছতে চিত্রলেখা বলে, মামুন ভাই, আপনি এই সময়ে? আজকে সকালে তোমারে অফিস যাইতে দেখি নাই। একটু আগে লিখনের সাথে পথে দেখা হইল। ও বলল তুমি নাকি অফিস যাও নাই, তোমার শরীর খারাপ। তাই ভাবলাম খোঁজ নিয়ে যাই। তোমার কি শরীর বেশি খারাপ মায়া? না না না, তেমন কিছু না, সামান্য মাথা ধরা। ও আচ্ছা। গ্রিলের গেটের দুপাশে দাঁড়িয়ে আছে দুজনে। মামুন তার জীবনের সব মায়া নিয়ে তাকিয়ে আছে চিত্রলেখার মুখের দিকে। অমন চাহনি দেখে যে কারো হৃদয় গলে পানি হয়ে যাবে, কিন্তু একমাত্র চিত্রলেখা গলে পানি হয় না। তার ভালোবাসার আহ্বানে সাড়া দেয় না। দুনিয়াটাই এমন, আমরা যাকে ভালোবাসি প্রতি মুহূর্তই চাই, সে ছাড়া দুনিয়ার সবার মনে মায়া হলেও কাঙ্ক্ষিত মানুষটার হৃদয়ে আমাদের জন্য কোনো অনুভূতি কাজ করে না। আবার অন্যভাবে ভাবলে ভালোবাসা বিষয়টাই এমন, জোর করে হয় না। কেউ আমাকে ভালোবাসে এর মানে এই না আমারও তাকে ভালোবাসতে হবে। আমরা কখন কাকে ভালোবেসে ফেলবো তা নিজেরাও বলতে পারি না। ভালোবাসা পরিকল্পনা করে হয় না, জোর করে হয় না, যুক্তি তর্ক দিয়ে হয় না। ভালোবাসা যখন হবার তখন আপনা আপনিই হয়ে যায়, কোনো জোর ছাড়াই হয়ে যায়। অনুমতিও লাগে না। সন্তর্পণে নিজের দীর্ঘশ্বাস লুকানোর চেষ্টা করে হাসি হাসি মুখ করে মামুন বলে, আজ তাহলে আসি মায়া। তৎক্ষণাৎই গ্রিলের গেটটা খুলে দিয়ে চিত্রলেখা বলে, ভেতরে আসেন মামুন ভাই, এক কাপ চা খেয়ে যান। মামুনের বিষণ্ণতায় ভরা মনটা যেন সঙ্গে সঙ্গেই ভালো লাগায় ভরে গেল। স্বতঃস্ফূর্ত হেসে নিয়ে সে বলে, তুমি যখন বলছো অবশ্যই চা খাবো। কতদিন হয় তোমার হাতের চা খাওয়া হয় না। ভেতরে আসেন। চিত্রলেখার পিছন পিছন ড্রয়িং রুমে এসে বসে মামুন। সে বসতেই চিত্রলেখা বলে, আমি চা নিয়ে আসছি, আপনি বসেন। অপেক্ষা না করে দ্রুত রান্নাঘরে চলে যায় চিত্রলেখা। চা বানানোই ছিল। ঠান্ডা চায়ের পাতিল চুলায় বসিয়ে দেয় গরম হবার জন্য। এদিকে প্লেটে কিছু নাস্তা সাজায়। শুধু চা দেওয়াটা খারাপ দেখায়। যদিও দুপুর ঘনিয়ে আসছে, খাবার সময় হয়ে যাচ্ছে। চায়ে চুমুক দিয়ে মামুন বলে, বাহ, চমৎকার চা বানাইছো। মুচকি হাসে চিত্রলেখা, বলে, একটু কিছু মুখে দেন না মামুন ভাই। না, অন্য কিছু খাবো না, থাকলে আরেক কাপ চা দাও। আচ্ছা, আমি নিয়ে আসছি। চিত্রলেখা আর এক কাপ চা মামুনকে বাড়িয়ে দিতেই চায়ে চুমুক দিয়ে সে জিজ্ঞেস করে, আমার বিষয়ে কি ভাবলে মায়া? ইতস্তত করে তাকায় চিত্রলেখা মামুনের দিকে। নিজেকে সামলে নিয়ে বলে, মামুন ভাই, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমি জানি, বলো, শুনি তোমার কথা। আমি তো সবসময় তোমার কথা শুনতে চাই, তুমি তো বলো না। আমার অবস্থা তো আপনি জানেনই। ভাই বোনদের একটা গতি না করে আমি নিজের কথা ভাবতে পারবো না। আপনি দয়া করে আমার অপেক্ষায় নিজের জীবনটা নষ্ট করবেন না। খালার কাছে শুনলাম খালা আম্মা খালু আপনাকে বিয়ে দিতে চায়। আমার অপেক্ষা বাদ দিয়ে ভালো একটা মেয়ে দেখে এবার না হয় বিয়েটা করে ফেলুন। চায়ের কাপ হাত থেকে নামিয়ে মামুন বলে, তোমাকে ভুলে যেতে বলছো? আমি তো কখনোই আপনার জীবনে ছিলাম না, তাই ভুলে যাবার বা মনে করার প্রশ্নই আসে না। আমি কেবল বলছি এবার জেদটা বাদ দিয়ে নিজের কথা ভাবুন। আমি তো সবসময় নিজের কথাই ভাবি। আমার তো নিজের জন্যই তোমারে লাগবে। আমারে ভালো না বেসে আমি কি থাকতে পারবো না। আমার শুধু তোমারই চাই। কিন্তু আমার কোনো চাওয়া পাওয়া নেই মামুন ভাই।
আমার সব চাওয়া পাওয়া আমার ভাই বোনদের মধ্যেই সীমাবদ্ধ। আমাকে অল্প একটু জায়গা দেওয়া যায় না? চিত্রলেখা জবাব দিতে পারে না, তার কাছে জবাব নেই এমন না, কিন্তু এই মানুষটার আগাগোড়াই তার প্রতি স্বচ্ছতা দিয়ে ভরা। মানুষটার ভেতরে যা বাইরেও তা, তাই চাইলেও তার সাথে শক্ত হতে পারে না চিত্রলেখা। চোয়াল শক্ত করে কয়টা কঠিন কথা শুনিয়ে দিয়ে বিদায় করতে পারে না। চিত্রলেখার জীবনের পরম পাওয়া, তাকে হয়তো পাবে না জেনেও মানুষটা নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে আসছে শুরু থেকেই। এমন ভালোবাসা ভাগ্য করেই পাওয়া যায়, কিন্তু এই ভালোবাসা গ্রহণ করার সাধ্য তার নেই, না মন সঙ্গ দেয় আর না মস্তিষ্ক। মামুন আরও বলে, তবে তুমি একটা কথা ভুল বললে। কি? তুমি কখনোই আমার জীবনে ছিলে না, এই কথাটা ভুল। আমার জীবনের শুরু থেকে শুধু মাত্র তুমিই আছো। তোমারে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেও পারি না। মামুনের দ্বিতীয় কাপ চা খাওয়া শেষ, চায়ের কাপটা নামিয়ে রেখে উঠে দাঁড়ায় সে। বেরিয়ে যাবার আগ মুহূর্তে বলে, এই সপ্তাহটা সময় নেও, তবে এর বেশি সময় নিতে পারবো না। এর বেশি সময় দিলে হয়তো আমারই ক্ষতি হয়ে যাবে। এই সপ্তাহ চিন্তা ভাবনা করো। পরের শুক্রবার আব্বা আম্মাকে পাঠাবো আমাদের বিয়ের দিন তারিখ পাকা করতে। চিত্রলেখা চোখ বড় বড় করে তাকিয়ে রয়। এখন মনে হচ্ছে মায়া দেখিয়ে ভেতরে আসতে বলাটাই কাল হয়েছে তার। বোঝাতে চাইলো কি আর লোকটা বলে গেল কি? মাথা ঠুকতে মন চাইছে বেচারির। সবাই এত কঠিন কেন ওর সঙ্গে? সারাদিন বিছানায় শুয়ে বসে কেটেছে চিত্রলেখার। সকালের দিকে সত্যি সত্যি মাথা না ধরলেও এখন ঠিকই ধরেছে। এত চিন্তা ভাবনার ভার মস্তিষ্কে সইছে না। একদিকে রৌনক, অন্যদিকে মামুন। কার কথা ভাববে সে? চিত হয়ে শুয়ে থেকে সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে আছে চিত্রলেখা। মাথার কাছে থাকা মোবাইল ফোনটা বেজে ওঠায় হাত বাড়িয়ে নিয়ে চোখের সামনে ধরতেই তড়িৎ গতিতে উঠে বসে সে। রৌনক এই সময়ে কেন ফোন করছে? সবে বিকাল 4টে বাজে, এখন তো তার অফিসে থাকার কথা। দ্রুত চিন্তা ভাবনা করে কল কেটে যাবার আগে রিসিভ করে কানে দিতেই লাইনের অন্য পাশ থেকে রৌনক বলে, তোমার বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, একটু আসবে? চিত্রলেখার চোখ বড় হয়। সে যত দূরে থাকতে চায় মানুষটা ততই কাছে এসে দাঁড়াচ্ছে। গতকাল রাতে দিয়ে গেছে, তখন মানুষজন কম ছিল। এই দিন দুপুরে মানুষের নজর ফাঁকি দিবে কিভাবে? চিত্রলেখা চুপ করে থাকায় রৌনক আবারও বলে, আমি অপেক্ষা করছি। আসছি। বলেই লাইন কাটে চিত্রলেখা। মাথার কাছে থাকা ওড়নাটা বুকে জড়িয়ে নিয়ে চুলে হাত খোপা করতে করতেই বেরিয়ে যায় ঘর থেকে। ঘরে পরা কাপড় পরেই বের হয়। তাড়াহুড়োয় খেয়াল নেই কিছুই। গেট খুলে বেরিয়ে আসতেই দেখে ঠিক গেটের সঙ্গেই গাড়ি দাঁড় করিয়েছে রৌনক। ড্রাইভিং সিটের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। খানিকটা এলোমেলো লাগছে দেখতে তাকে। তা দেখে চিত্রলেখার মনের ভেতর সামান্য ঝোড়ো বাতাস বয়। মনের ভেতর চিন্তা উদয় হয়, অফিসে কি গুরুতর কিছু ঘটেছে? চিত্রলেখা এগিয়ে গিয়ে রৌনকের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করে, অফিসে কি কিছু হয়েছে? আপনাকে এমন এলোমেলো লাগছে কেন? রৌনক সোজা হয়ে দাঁড়ায়। এতে তাদের ভেতরকার বাহ্যিক দূরত্ব খানিকটা কমে। চিত্রলেখার চোখে চোখ রেখে বলে, তুমিই তো এলোমেলো করে দিয়েছো আমায়। চিত্রলেখা একবার ঢোক গেলে নিজেকে সামলে নিয়ে বলে, আপনি এসে ভালো হয়েছে। আমাকে দরকার? একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো, কি জানতে চাও? আমাকে বিয়ে করলে আপনার পরিবার মানবে? আমার মা অলরেডি আমার জন্য পাত্রী ঠিক করে রেখেছে, কিন্তু তার ঠিক করে রাখা পাত্রীকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, তা তোমাকে আগেই জানিয়েছি। তাই কে মানবে আর কে মানবে না তা আমার দেখার বিষয় না। কেউ যেন আপত্তি করতে না পারে, সেজন্য বিয়েটা আমরা আমাদের মতো করব। তারপর সবাইকে জানাবো, যেন কেউ আর আপত্তি করতে না পারে। আগে বললে হয়তো বাসায় নানান রকম নাটক হবে, যদিও আমার ডিসিশন পাল্টাবে না। তবুও মা যেন ইমোশনালি ব্ল্যাকমেল করতে না পারে, তাই বিয়ে করার পর সরাসরি তার সামনে গিয়ে দাঁড়াবো। চিত্রলেখা মনে মনে আরো কি যেন চিন্তা ভাবনা করে। তা টের পেয়ে রৌনক শক্ত কণ্ঠে বলে, তোমাকে আর একটু ইজি করে দিই বিষয়টা। যেহেতু আমাদের কোনো প্রেম ভালোবাসার বিয়ে নয়, সম্পূর্ণটাই গিভ অ্যান্ড টেক। তুমি আমায় হেল্প করবে আর আমি তোমায়। সো ইন ফিউচার, মানে কয়েক বছর পর যদি তোমার মনে হয় তুমি আমার সঙ্গে থাকতে চাও না, সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চাও না, বলে আমরা না হয় মিউচুয়ালি আলাদা হয়ে যাব। আমি তোমাকে আটকে রাখবো না, তবে তুমি থাকতে চাইলে অবশ্যই থাকবে, এতেও আমার কোনো আপত্তি থাকবে না।
রৌনকের কথাটা চিত্রলেখাকে কোথায় গিয়ে যেন সামান্য আঘাত করলো। কেন আঘাত করলো বুঝতে পারছে না, কেবল টের পেল সে আঘাত পেয়েছে। ফ্যাকাশে দৃষ্টি নিয়ে চিত্রলেখা জিজ্ঞেস করে, আর আপনার চাওয়া পাওয়া? আমার চাওয়া পাওয়ার হিসাব নিকাশ আপাতত না হয় থাক। এক মুহূর্ত চুপ করে থেকে রৌনক আরো বলে, তুমি না হয় ভাবো, আমি আসি। কী জন্য এসেছিলেন বললেন না তো? তোমাকে দেখতে এসেছিলাম। কেন? মন চাইছিল। একটু আগে চিত্রলেখা মনের ভেতর যে অদৃশ্য আঘাত অনুভব করছিল, সেই আঘাত যেন আচমকায় মিলিয়ে গেল। সেখানে একটা অদৃশ্য মিষ্টি অনুভূতি কাজ করছে। ক্ষণে ক্ষণে এমন অনুভূতির অদল বদলের কারণ বোঝে না চিত্রলেখা। আসছি তাহলে। আসছি বলেও দাঁড়িয়ে রয় রৌনক। চিত্রলেখা বলে, যদি আমি রাজি হই তাহলে বিয়েটা কবে হবে? তুমি যখন বলবে তখনই। এখন করলে কেমন হয়? ভেবে বলছো তো? পা বাড়ালে আর পিছাতে পারবে না কিন্তু। মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক প্যান্টের পকেটে থাকা মোবাইলটা বের করে ফোন লাগায় তানিয়াকে। কল রিসিভ হতেই রৌনক চিত্রলেখার চোখের দিকে তাকিয়ে থেকেই বলে, তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি, হাতে সব কাজ ফেলে লাবিবকে নিয়ে জলদি চলে আসো তো। এনিথিং সিরিয়াস রৌনক? ইয়েস। কি হয়েছে বলো তো? তুমি ঠিক আছো তো? বিয়ে করতে যাচ্ছি। আই নিড ইউর হেল্প ভাবি। প্রশস্ত হেসে তানিয়া বলে, ঠিকানা পাঠাও, আমি এক্ষুনি আসছি। লাইন কেটে দিয়ে রৌনক এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দেয় চিত্রলেখার জন্য। তানিয়া বা লাবিবের দুজনের একজনও চিন্তা করেনি রৌনক এভাবে বিয়ে করবে, কিন্তু ওরা না ভাবলেও সত্যি সত্যি বিয়েটা এভাবেই হয়ে গেছে। কোনো ধরনের আড়ম্বর ছাড়াই চিত্রলেখা মিস থেকে মিসেস হয়ে গেছে। কার কেমন লাগছে জানা নেই, তবে লাবিব ও তানিয়া যথেষ্ট খুশি হয়েছে। চিত্রলেখা চুপচাপ দাঁড়িয়ে আছে। সে ভুল করেছে না ঠিক এখনো বুঝতে পারছে না, মাথা কাজ করছে না তার এই মুহূর্তে। রৌনকের কোনো প্রতিক্রিয়া টের পাওয়া যাচ্ছে না। তানিয়া বলে, আমি কিন্তু চিন্তা করিনি তুমি এভাবে বিয়ে করবে। উপায় ছিল না ভাবি, সবাই জানাজানি হয়ে গেলে অনেক ধরনের বাধা আসতো। তা তো তুমি ভালো করেই জানো। সবার আগে বাধা দিত তোমার শাশুড়ি, সেজন্যই এভাবে বিয়েটা করতে বাধ্য হলাম। তানিয়া আরো বলে, এরপর কি করবে কিছু ভেবেছো? আর কি, বউ নিয়ে বাড়ি ফিরবো। ঠিক আছে, তাহলে আমি আর লাবিব না হয় আপাতত অফিস ফিরে যাচ্ছি। তুমি কি আজ অফিস ফিরবে? রৌনক একবার চিত্রলেখার দিকে তাকিয়ে বলে, মনে হয় না আজ আর অফিসে ফেরা হবে। আমার বাসায় তো পরে জানাবো, আগে ওর বাসায় কথা বলতে হবে। লাবিব বেরিয়ে যাবার আগে চিত্রলেখার পাশে দাঁড়িয়ে বলে, বেশি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর কিছু বললেও এতটুকু বলতে পারি, খাঁটি একজন মানুষকে পাশে পেয়েছো আজীবনের জন্যে। চিত্রলেখা মুখ তুলে একবার লাবিবের দিকে তাকায়, কিন্তু কিছু বলতে পারে না। ওরা চলে গেলে রৌনক বলে, চলো তোমার বাড়ি যাই, সবাইকে জানাতে হবে তো। গাড়িতে ওঠার আগে চিত্রলেখা বলে, আগে আমাকে একটু নূরজাহান রোড নিয়ে যাবেন প্লিজ? ঠিক আছে। রৌনক জানে নূরজাহান রোড চিত্রলেখার বান্ধবী আফিফা থাকে। আগের দিন ওখান থেকেই নিয়ে এসেছিল তাকে, তাই বাড়তি প্রশ্ন করে না। চিত্রলেখার মানসিক অবস্থাটা আন্দাজ করতে পারছে। গাড়িটা এসে আফিফার বাসার সামনে দাঁড়ালে রৌনক বলে, কখন নিতে আসবো? আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। তোমাকে আর একা পথ চলতে হবে না, এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। আসবো বলো, রাতে বাসায় নিয়ে যাব তোমাকে। আজকে রাতে সময় দিন আমায় প্লিজ। রৌনক বুঝতে পারে তাই আপত্তি করে না, বরং হাত বাড়িয়ে চিত্রলেখার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, ঠিক আছে, আজ থাকো নিজের পরিবারের সঙ্গে, তবে কাল কিন্তু শিওর নিয়ে যাব, আর আপত্তি শুনবো না। মাথা ছাকায় চিত্রলেখা। গাড়ি থেকে নেমে গেলে রৌনকও নেমে আফিফার বাড়ির গেট পর্যন্ত এসে বলে, বাসায় ফিরে যাওয়ার সময় আমায় কল দিও, আমি এসে দিয়ে আসবো। আপনাকে কষ্ট করতে হবে না, আমি পারবো। আমি চাই না তুমি পারো, আমার কথা যেন নড়চড় না হয়। যখন বাড়ি ফিরবে একটা কল দিও, যত ব্যস্তই থাকি না কেন আমি চলে আসবো। চিত্রলেখা আর কথা বাড়ায় না, বিল্ডিং এর ভিতরে চলে যায়। পেছনে রৌনক খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে পড়ে। আজ যেহেতু চিত্রলেখা যাচ্ছে না, তাই অফিস ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। অযথা সময় অপচয় করে কাজ নেই তার। চিত্রলেখার মুখে বিয়ের কথা শুনে এটা ছিল আফিফার প্রাথমিক রিয়াকশন।
ভীষণ রকম অবাক হয়েছে সে, সেই সাথে শকও হয়েছে। শক হওয়ারই কথা, এভাবে হুটহাট বিয়ে করার মানুষ চিত্রলেখা নয়, তা আফিফার চাইতে ভালো কেউ জানে না। তাছাড়া গতকাল যে মানুষটা বলে গেল বিয়ে টিয়ে তার জন্যে নয়, আজ কিনা সেই মানুষটাই এসে বলছে সে বিয়ে করে ফেলেছে। এমন কথা শোনার পর আফিফা যে ফিট খেয়ে পড়ে যায়নি তাই যথেষ্ট। নয়তো চিত্রলেখার মুখে এমন কথা শুনে আফিফার এতক্ষণে ফিট হয়ে যাওয়ার কথা। চিত্রলেখা বলে, ঠিকই শুনেছিস, আমি ভুল বলছি না, মাথাও ঠিকঠাকই আছে আমার। সত্যি বিয়ে করেছি, বিয়ে করে সরাসরি তোর কাছে চলে এলাম। এই মুহূর্তে বাড়ি গিয়ে খালা, লিখন বা অন্য কাউকে ফেস করতে পারবো না, তাই তোর কাছে ছুটে এলাম। চিত্রলেখার কথার আগা মাথা কোনো কিছুই আফিফার বোধগম্য হয় না। 12 বছরেরও বেশি তাদের বন্ধুত্ব। আফিফা ভালো মতো চিনে চিত্রলেখাকে। অন্য আর সবাইকে দিয়ে এই কাজ সম্ভব হলেও চিত্রলেখাকে দিয়ে চিন্তাও করা যায় না। আফিফাকে চুপ করে থাকতে দেখে চিত্রলেখা বলে, কিরে কিছু বল, চুপ করে আছিস কেন? কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? বলবি তো তুই? এমন একটা বানোয়ার কথা বলবি আর আমি বিশ্বাস করে ফেলবো ভেবেছিস? দুজনে বিছানার উপর মুখোমুখি বসে আছে, দূরত্ব সামান্য। চিত্রলেখা আফিফার হাত ধরে বলে, এই তোকে ছুঁয়ে বলছি, সত্যি বিয়ে করে ফেলছি। সবার আগে তোর কাছে আসলাম নিজেকে সামলে নেয়ার জন্য। আমি চাই না খালা, লিখন, চারু, চয়ন ওরা কেউ আমাকে ভুল বুঝুক। আর আমি ভুল বুঝবো না তোকে। তোকে তো আমি চিনি, পৃথিবীর সবাই একজোট হয়ে আমাকে ভুল বুঝলেও তুই কোনোদিন আমায় ভুল বুঝবি না। তোর জন্য আমি সবকিছুর ঊর্ধ্বে। কথাটা একদম সত্যি বলেছে চিত্রলেখা। সবাই তাকে ভুল বুঝলেও একমাত্র আফিফা একজন যে হয়তো কোনোদিন তাকে ভুল বুঝবে না। এমনকি চিত্রলেখা যদি কাউকে খুন করে এসে আফিফাকে জানায়, তবুও সে ভাববে নিশ্চয়ই কারণ আছে বলেই চিত্রলেখা এমন কাজ করেছে। তাই বিয়েটা করে থাকলেও যে এর পিছনেও বড় ধরনের কোনো কারণ লুকিয়ে আছে তা আন্দাজ করতে অসুবিধে হচ্ছে না আফিফার। নিজের চোখ মুখের সিরিয়াস ভাব খানিকটা কমিয়ে আফিফা এবারে জিজ্ঞেস করে, বিয়েটা করলি কাকে? মামুন ভাই? তোর মাথা কি ঠিক আছে? মামুন ভাইয়াকে বিয়ে করলে এভাবে করতাম? তাহলে? অসহায় দৃষ্টি নিয়ে বান্ধবীর দিকে তাকিয়ে থাকে চিত্রলেখা। আফিফার বুঝতে অসুবিধে হয় না। সে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, তোর বস? মাথা ঝাঁকায় চিত্রলেখা। এই কথা শোনার পর আফিফার মাথার ভিতর তালগোল পাকিয়ে যায়। কিভাবে কি হলো বুঝে উঠতে পারে না সে। এমনটা তো হওয়ার কথা ছিল না। চিত্রলেখা নিজেই গতকাল লম্বা লেকচার দিয়ে গেল, সামাজিক অবস্থার লম্বা ব্যাখ্যা দিল, দুজনের মধ্যকার অসামঞ্জস্যতার কথা বলল। কিন্তু তারপরে কি এমন হলো? এত কিছুর পরেও এমন একটা ঘটনা কিভাবে ঘটে গেল মেলাতে পারে না আফিফা। নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে বলে, এই থাম তুই, দাঁড়া একটু পানি খেয়ে নি, আপাতত মাথা কাজ করছে না আমার। আফিফা সত্যি সত্যি উঠে গিয়ে এক বোতল ঠান্ডা পানি ও গ্লাস নিয়ে ফিরে এলো। এক গ্লাস ঠান্ডা পানি চিত্রলেখার দিকে তাক করে বলে, নে ধর পানিটা খা। চিত্রলেখাও আপত্তি করে না। পানিটা এই মুহূর্তে এমনিও তার দরকার ছিল। গলা বুক আগে থেকেই শুকিয়েছিল তার। দুই বান্ধবীর পানি খাওয়ার পর্ব শেষ হলে এবারে আফিফা জিজ্ঞেস করে, ঘটনা কি খুলে বলতো আমাকে? এমনি এমনি তো বিয়ে করে ফেলার মানুষ তুই না, নিশ্চয়ই কোনো কারণ আছে, খুলে বলতো কি হয়েছে? চিত্রলেখা ফস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, খালু বাড়িটা বিক্রি করে ফেলবেন। বাড়ি বিক্রি করে ফেললে তোরা কোথায় থাকবি? আমাদের তো উনি এমনিতেই 1 মাসের আলটিমেটাম দিয়েছেন বাড়ি ছেড়ে যাওয়ার। তাহলে বাড়ি বিক্রির পর আমরা কোথায় থাকবো না থাকবো সেটা তো ওনার মাথা ব্যথা না। সেটা না হয় বুঝলাম, কিন্তু এই কথা তোকে জানানোর কারণ কি? বুঝতে পারছিস না? সহজ হিসাব, আলটিমেটলি সবার দায়িত্ব আমার উপর। তাই বাড়ি বিক্রির বিষয়টা আমাকে জানালেন নিজের সুবিধার্থে। খালাকে বললে উনি হয়তো আকুতি মিনতি করবে বাড়ি বিক্রি না করতে। আমি তো আর খালুকে না করব না, সেই টিয়ার আমার নেই। আর উনি ভালো করেই জানেন আমার ইখতিয়ারের বাইরে গিয়ে কোনো কথা আমি কাউকে বলবো না। তবে আমার মনে হয় খালু কথাটা খালাকে জানাতে এসেছিলেন, কিন্তু সামনে পেয়ে আমায় বলে ফেললেন। এতে ওনার জন্যই ভালো হলো, খালাকে ফেস করা লাগলো না। আর দায়িত্ব যার ওপর সরাসরি তাকেই জানানো হয়ে গেল। খালাকে জানালে হয়তো সমস্যা তৈরি হতো কোনো,
কিন্তু আমাকে জানানোর ফলে কোনো ধরনের জটিলতা তৈরি হয়নি। খালুর বাড়ি তিনি বেচবে না রাখবে, সেখানে নিশ্চয়ই আমার কোনো কথা থাকতে পারে না। ওনার বাড়িতে থাকছি বলে উনি কেবল আমায় জানালেন এতটুকু। সে না হয় বুঝলাম, কিন্তু হঠাৎ বাড়ি বিক্রি করতে এমন মরিয়া হয়ে উঠলেন কেন? এক মুহূর্ত চুপ করে থেকে চিত্রলেখা বলে, খালু আবার বিয়ে করেছে। খালা জানেন? মাথা ঝাঁকায় চিত্রলেখা। চিত্রলেখার বিয়ের কথা শুনে যতখানি অবাক হয়েছিল, আফিফা এই মুহূর্তে তার চাইতেও আরো বেশি অবাক হয়েছে। সেই সঙ্গে খালার জন্যে কষ্টও অনুভব করছে। আফসোসের সুরে আফিফা বলে, খালা মানুষটাকে ভালোবেসে সারা জীবন দিয়ে গেলেন, অথচ এই বয়সে এসে প্রতারণার শিকার হতে গেল। এমন কাজ করার আগে একবারও খালার কথা ভাবলেন না উনি? খালা কষ্ট পাবে এটা ভাবলেন না? খালু খালার কথা ভাবা অনেক আগেই ছেড়ে দিয়েছেন। উনি কখনো আমাদের আপন করে নিতে পারেননি, চাননি আমরা ওনাদের জীবনে আসি, বাড়িতে আসি। ওনার কথার অবাধ্য হয়ে খালা যখন আমাদের 4 ভাই বোনকে বুকে টেনে নিলেন, তখন থেকেই খালা খালুকে নিজের থেকে সরিয়ে দিতে শুরু করেছেন। খালার কথা ভাবতে বাদ দিয়ে দিয়েছেন। তোদের সাথে ওনার সমস্যাটা কোথায় বুঝি না আমি। কখনো তো তোদের একজনকেও ওনার নামে একটু বলতেও শুনলাম, তাহলে সমস্যা কোথায়? পৃথিবীটা অনেক বিচিত্র রে আফি। এখানে তোর আমার চিন্তা ভাবনার চাইতে ভিন্ন চিন্তা ভাবনার অনেক মানুষ আছে। প্রত্যেকে একে অপরের থেকে ভিন্ন, এমনকি তাদের চিন্তা ভাবনা দেখার দৃষ্টিভঙ্গিও ভিন্ন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের নিজের সন্তান নেই। তারা বাবা মাহীন এতিম বাচ্চাদের বুকে টেনে নেয়, বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে। আবার সেই একই পৃথিবীতে খালুর মতো অনেকে আছেন যাদের নিজের সন্তান নেই বলে তারা অন্যের সন্তানের মুখের হাসি সহ্য করতে পারেন না। তারা চেনে শুধু নিজের রক্ত বংশ, দত্তক নিলে তো আর নিজের রক্ত হলো না। খালু কখনো মানতেই পারেনি ওনাদের বাচ্চা না হওয়ার জন্য খালা দায়ী নয়, বরং সমস্যাটা ওনার। এই কঠিন সত্যিটা খালু কখনো মানতে পারেনি, এমনকি মানতে চানও না। কিন্তু বাড়িটা কেন বিক্রি করতে চাচ্ছেন সেটাই তো বুঝলাম না। কিছুদিন আগেই খালু মিরপুরে প্রায় 85 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছেন, ডাউন পেমেন্ট করে দিয়েছেন, কিন্তু বাকি টাকা পরিশোধ করার মতো টাকা ওনার কাছে নেই। ফ্ল্যাট কেনার সময় এলাকায় ওনার যে 2টা দোকান আছে তা বিক্রি করে দিয়েছেন। বাজারে ওনার আরও 2টা দোকান আছে, কিন্তু ওই 2টা থেকে খালু বড় অঙ্কের ভাড়া পান। তাই বাজারের দোকান 2টা বিক্রি করলে ওনার সংসার চলবে না। সেজন্য ওনার কাছে বেস্ট অপশন হচ্ছে বাকিটা বিক্রি করে দেয়া। এতে করে 2টো কাজ হবে, 1 ফ্ল্যাটের বাকি টাকা একবারে দিয়ে ফেলতে পারবেন, আর 2 খালাসহ আমরা খুব সহজেই ওনার ঘাট থেকে নেমে যাব। তোরা তো কোনোদিনই ওনার ঘাড়ে ছিলি না। তুই চাকরিতে জয়েন করার পর থেকেই উনি সংসারে একটা পয়সাও দেননি, তাহলে সেসব টাকা পয়সা কোথায়? বুঝতে পারলি না? নতুন বিয়ে করেছেন, বউকে স্বর্ণ গহনা করিয়ে দিয়েছেন, গাড়ি কিনেছে, সেসব খরচ করতে গিয়ে জমানো টাকা সব খুইয়েছেন। এখন বাড়ি বিক্রি করে খালাকে আর আমাদের ঘাট থেকে নামাতে চাইছেন। উনি জাস্ট খালার সঙ্গে সব শেষ করে দিয়ে এখান থেকে একেবারের জন্য চলে যেতে চান। এসব কথা তোকে খালু নিজের মুখে বলে? আর কে বলবে তাহলে? সিসি, মেয়ের বয়সী তোর কাছে এসব কথা বলতে ওনার একটু লজ্জা করলো না? ওনার যদি লজ্জা থাকতোই তাহলে কি একটা মানুষের সাথে জীবনের এতগুলো বছর কাটিয়ে দেওয়ার পর এই বয়সে এসে তাকে এভাবে ঠকাতে পারতেন, এভাবে প্রতারণা করতে পারতেন? যদি ওনার মধ্যে সামান্য লজ্জা থাকতো, মানুষ পারে এভাবে একটা মানুষকে ঠকাতে? খালার নিঃস্বার্থভাবে তার সারাটা জীবন দিয়ে গেলেন, অথচ বিনিময়ে কি পেলেন? বেইমানি আর প্রতারণা। এক মুহূর্ত চুপ করে থাকার পর আফিফা বলে, সব বুঝলাম, কিন্তু এসবের সাথে তোর আচমকা বিয়ে করার কি কারণ? আমরা বিয়ে করতে যাবার সময় পথে আমি ওনাকে এই বিষয়টা জানিয়েছি। সব শুনে উনি বলেছেন ওনাকে বিয়ে করার পর আমার সব সমস্যার সমাধান করে দেবেন। আর অমনি তুই বিয়ে করতে রাজি হয়ে গেলি? বিয়ে করতে তো আগেই রাজি হয়ে গিয়েছিলাম, শুধু মনে হলো বিয়ের আগে ওনাকে বিষয়টা জানানো উচিত, তাই জানিয়েছি। চিত্রলেখাকে ভুল বুঝে নয়, কেবল পরিস্থিতি বিবেচনা করে আফিফা বলে, এত কিছু না জানলে দূর থেকে সাধারণ দৃষ্টিতে দেখলে মনে হবে টাকার কাছে তুই নিজেকে। কথা শেষ করতে পারে না আফিফা। চিত্রলেখা নিজেই বলে, টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছি, তাই তো? আসলে বিক্রি করে দিলাম। ভাই বোনদের ভবিষ্যৎ করব, ওদের স্বপ্ন পূরণ করব, সেই সাধ্য আমার নেই। এমন কোনো মূল্যবান কিছু নেই যার বিনিময়ে কিছু করব। আমার কেবল আমিই আছি, তাই নিজেকেই বিক্রি করে দিলাম। এভাবে বলছিস কেন? আমি যদি সারা জীবনও গাধার খাটুনি খাটি তবুও কিছুই করতে পারবো না।
সবার জন্য একটা ভালো থাকার জায়গা, 3 বেলা ভালো খাবার জোগাড় করতেই হিমশিম খেয়ে যাব। সেখানে লিখনের বিদেশ যাওয়া, চারু চয়নের ডক্টরি পড়া, খালার দায়িত্ব কিভাবে করব এত কিছু? এমন তো না 2, 4 বা 5,000 টাকার মামলা তোর থেকে নিয়ে নিলাম, পরের মাসে বেতন পেয়ে ফেরত দিয়ে দিব। এবারে আমার প্রয়োজনটা অনেক বড় রে। তাই বলে নিজেকে ঠকিয়ে? না তো, আমি তো ঠকিনি। রৌনক জামান এমন একটা নাম যার জন্য লোকচক্ষুর আড়ালে আমার মতো 10 জন চিত্রলেখাকে পালা কোনো ব্যাপারই না। অথচ দেখ, উনি তো আমায় কোনো প্রস্তাব দেননি, অর্থনৈতিক সম্পর্কে জড়াননি, বরং বিয়ে করেছেন, নিজের বাড়িতে নিয়ে যাবেন, সমাজের আর সবার সামনে স্বীকৃতি দেবেন। এর চাইতে ভালো তো আমার সাথে হওয়ার কথাও নয়, এতখানিও তো আমার পাওয়ার কথা ছিল না। রৌনক জামানের বিয়ে করা বউ আমি। এত ভালো কিছু তো আমি নিজের জন্য কখনো আশাও করিনি। এত নাম করা একজন মানুষের বউ হয়েছি, এরপর আর কি চাই জীবনে বলতো? টাকা পয়সাটাই সব হয়ে গেল। কখনো চিন্তা করলি না যে তুই সবসময় টাকা পয়সাকে তুচ্ছ তালিচ্ছ করেছিস? সেই তোর মুখেই এমন কথা শুনতে হবে একদিন। তোর জন্য টাকা এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। টাকা পয়সা এখনো আমার জন্য তেমন কোনো গুরুত্ব বহন করে না আফি, কিন্তু আমার আশেপাশের কাছের মানুষগুলোর স্বপ্ন পূরণ করতে, ওদের ভালো রাখতে আমার টাকা লাগবে। বেঁচে থাকতে হলে প্রত্যেকে টাকার কাছে হাঁটু কাটতে হবে, মাথা নত করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আমার নিজের জন্য সত্যি কিছু চাই না, কিন্তু লিখন, চারু, চয়ন, ওদের স্বপ্ন পূরণ করতে গেলে অনেক টাকার দরকার। খালা যেন সারা জীবন ভালো থাকতে পারে সেই ব্যবস্থা করতে গেলেও টাকার প্রয়োজন। তুই শান্ত ভাইকে দেখ না, তোদের ফেলে একরা সেই চট্টগ্রামে পড়ে আছেন কেন? ভালো ইনকাম করতেই তো। খালাকে, তোকে, বাবলুকে যেন একটা ভালো জীবন দিতে পারে, সেজন্যই এত কষ্ট দূরত্ব সহ্য করে পড়ে আছে। মাস শেষে ভালো মাইনে পাচ্ছেন বলেই তো কষ্টকে ওনার কষ্ট মনে হচ্ছে না। আমার নিজের জন্য কিছু চাই না, গাড়ি বাড়ির প্রতি আমার কোনো আগ্রহ বা লোভ কিছুই নেই, কিন্তু ওদের জন্য কিছু করতে হলে অনেক টাকার প্রয়োজন, যা আমার নেই। তাই নিজেকে বিক্রি করে দিয়ে হলেও আমি ওদের জন্য করব। আফিফা এই প্রসঙ্গে আর কথা বলে না। চিত্রলেখার কাজ ঘেঁষে তাকে জড়িয়ে ধরে বলে, আমি সবসময় তোর সাথে আছি। বান্ধবীর কাছে এই ভরসাটাই আশা করেছিল চিত্রলেখা, এমনকি সে নিরাশ হয়নি। নার্গিস বেগম নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখেন চারু একলাই বসে আছে। এগিয়ে এসে পাশে বসতে বসতে জিজ্ঞেস করেন, তোর আপা কই রে মা? আবার তো সেই বিকালে কই যেন গেল, এখন পর্যন্ত ফিরে নেই। একবার ড্রয়িং রুমের দেওয়াল ঘড়িটার দিকে তাকান নার্গিস বেগম। 8টা বাজতে চলল। আচমকাই বুকের ভিতরটা কেমন করে উঠল ওনার। ব্যস্ত হয়ে ব্যাকুল সুরে বললেন, কই গেছে? কত রাত হয়ে যাচ্ছে, এখনো ফিরে নেই। আমাকে আরো আগে জানাবি না তুই? জলদি একটা ফোন কর, কই আছে খবর নেই। লিখনকে ফোন দিয়ে জানা, ও গিয়ে নিয়ে আসুক। তুই আগে ফোন দিয়ে জান কই আছে। খালা হাইপার হয়ে যাচ্ছে বুঝতে পেরে চারু বলে, তুমি ব্যস্ত হও না, আপা বের হওয়ার পরই ফোন দিয়ে খবর নিয়েছি আমি। বৃষ্টি আপুদের বাসায় গেছে। বৃষ্টি আপুই ফোন করে তাকে যেতে বলেছে, কি না কি দরকার, চলে আসবে। তুমি খামোকা চিন্তা করো না, নিজের প্রেশার বাড়াইও না। এই কথাটা তুই আমাকে আগে বলবি না? বলার সুযোগ কই দিলে? তার আগেই তো শুরু হয়ে গেলে তুমি। আজকাল যে কি এত ভাবো কিছুই বুঝি না। বুঝবি যখন তোর নিজের সংসার হবে, তুই নিজে মা হবি, তখন বুঝবি সংসারের কত জ্বালা, সন্তানের কত জ্বালা, নারী হওয়া কত জ্বালা। সেটা যখন এটা তখন দেখা যাবে। এখন বলো কি খেতে দিব তোমারে? আসার পরেই তো দিলে ঘুম, সকালবেলা কোনো রকম খেয়ে দিলে দূর, দুপুরে কিছু খাইছো কি না কে জানে। কয়টা ভাত দেই তোমারে? না ভাত দিস না, 1 কাপ চা দে। আচ্ছা বসো তুমি, আমি চা নিয়ে আসি। চারু উঠে রান্নাঘরে চলে আসে খালার জন্য চা বানাতে। এইমাত্র সে খালাকে একটা ডাহা মিথ্যা কথা বলেছে। এই ধরনের কঠিন মিথ্যা কথা সাধারণত চারু বলে না, কিন্তু আজকে মিথ্যা বলা ছাড়া উপায় ছিল না। খালাকে অতিরিক্ত হাইপার হয়ে যেতে দেখে বাধ্য হয়েই মিথ্যার আশ্রয় নিতে হয়েছে ওকে। তাছাড়া এই মুহূর্তে চারুর সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে চিত্রলেখার জন্য। সেই বিকাল বেলায় কাউকে কিছু না জানিয়েই বেরিয়ে গেল, এমনকি মোবাইলটাও সঙ্গে নেয়নি। এমন বেতাইল্লা কাজ চিত্রলেখা কখনো করে না। আজ কি হলো?
কোথায় গেল এমন করে কে জানে। তবে দুশ্চিন্তা হচ্ছে চারুর। এই পর্যন্ত বেশ কয়বারই চিন্তা করেছে আফিফাকে ফোন করে খোঁজ নিবে, ওখানে গিয়েছে কিনা, কিন্তু ফোন করার সাহস হয়নি। অকারণে কাউকে বিরক্ত করাটা চিত্রলেখা একদম পছন্দ করে না। যদি সে ওখানে না গিয়ে থাকে তাহলে বাড়ি ফিরে যখন জানবে তাকে খুঁজতে চারু আফিফাকে ফোন করেছে, তখন চারুর কপালে শনির দশা আছে। কিন্তু আফিফা ছাড়া আর কারো কথা মাথাও আসছে না চারুর। চিত্রলেখার জীবনে হাতে গোনা কয়জন মানুষই আছে যাদের কাছে সে যেতে পারে। অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আর কোনো উপায় খুঁজে পায় না। বানিয়ে মিথ্যা বলে খালাকে শান্ত করা গেছে আপাতত, কিন্তু জলদিই চিত্রলেখা বাড়ি না ফিরলে তখন আর চারুর মিথ্যা ধোপে টিকবে না। কোনো কারণে খালা বা লিখনের যে কোনো একজন চিত্রলেখাকে ফোন করলেই চারুর মিথ্যা ধরা পড়ে যাবে। যদিও চিত্রলেখার ফোনটা সে সাইলেন্ট করে লুকিয়ে রেখেছেন যেন কেউ দেখে না ফেলে। চিত্রলেখা ফোন নিয়ে যায়নি একথা বাড়ির কেউ জানলেই খেল খতম হয়ে যাবে। এখনো পর্যন্ত লিখনকে কিছু জানায়নি চারু। খালাকে কিছু একটা বলে বোঝাতে পারলেও লিখনকে বোঝ দিতে পারবে না। যা হয় হবে, না হয় খেলো বকা। তবুও আফিফাকে ফোন করার সিদ্ধান্ত নেয় চারু। ওখানে না থাকলেও নিশ্চয়ই আফিফা তাকে হেল্প করতে পারবে চিত্রলেখা কোথায় আছে জানতে। চায়ের পাতিলটা চুলায় বসিয়ে দেয় চারু চাল হতে। ততক্ষণে সে আফিফাকে ফোন লাগায় বোনের খবর জানতে। ফোনটা বেজে উঠতেই আফিফা উঠে গিয়ে বেডসাইড টেবিলে থাকা মোবাইলটা হাতে নিয়েই চমকে উঠে চিত্রলেখাকে জিজ্ঞেস করে, তুই যে আমার এখানে আছিস এই কথা চারু জানে? না তো। আফিফা এগিয়ে এসে চিত্রলেখার মুখের সামনে নিজের মোবাইলটা বাড়িয়ে ধরে। তার ফোনের স্ক্রিনে চারুর নাম ভাসছে। ব্যস্ত সুরে আফিফা জিজ্ঞেস করে, কি বলবো ওরে? তোর বলতে হবে না, আমিই বলছি। হাত বাড়িয়ে দ্রুত ফোনটা নেয় চিত্রলেখা। বিয়ের ঘটনাটাই এতটাই ঘাবড়ে গিয়েছিল যে বাড়িতে জানানোর কথা খেয়ালই ছিল না তার। এমনকি এখানে আসার পর যে মনে করে চারুকে অন্তত একটা ফোন করবে, সেই খেয়ালটাও মাথা থেকে উধাও হয়ে গিয়েছিল তার। কল রিসিভ হতেই বড় বোনের কণ্ঠ শুনতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে চারু। হড়বড় করে বলতে শুরু করে, আপা তুমি আফিফা আপুর বাসায় গেছো, আমাকে বলে যাবে না? সেই কখন বাইর হয়েছো, মোবাইলটাও সাথে নেও নাই। কত রাত হয়ে যাচ্ছে, আমি কত ভয় পেয়েছিলাম তুমি জানো? চিত্রলেখা অনুভব করতে পারে চারুর গলা ধরে আসছে কথা বলতে বলতে। সূক্ষ্ম অপরাধ বোধ ক্রিয়া করে তার ভেতর। বলে, আফি ফোন করে বললো ওর শরীরটা ভালো না। ওর কথা শুনে আমার মাথা ঠিক ছিল না রে। অমনি চলে আসছি, ফোনটাও ফেলে রেখে আসছি। এখানে এসে ওরে দেখার পর আর মাথায় ছিল না তোকে যে একটা ফোন করে দিব। কি হয়েছে আপুর, শরীর কি বেশি খারাপ? এখন অনেকটা ভালো আছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে কি তুমি রাতে ওইখানেই থাকবে? না থাকবো না, একটু পরেই চলে আসবো। আমি কি ভাইয়াকে বলবো তোমাকে গিয়ে নিয়ে আসতে? তোর কি মাথা নষ্ট হয়ে গেল চারু? গতকাল খালা লিখনকে গলির মোড়ে পাঠিয়েছে আমাকে আগায় আনতে, আজকে তুই বলছিস লিখনকে পাঠাবি আমাকে নিয়ে যেতে। তোদের হইছেটা কি? আমি কি ছোট বাচ্চা যে আমাকে এসে নিয়ে যেতে হবে? আরে রাগ হও কেন, রাত হয়ে গেছে সেই জন্য বললাম। তোর এত ভাবা লাগবে না, লিখনকেও পাঠাইতে হবে না। আধা ঘন্টার মধ্যে বাসায় চলে আসবো আমি। আচ্ছা, আর কিছু বলবি? খালা তোমার জন্য অনেক টেনশন করছিল, তাই বলছি তুমি বৃষ্টি আপুদের বাসায় গেছো। আর বৃষ্টি কি জানি? তুই জানে না, আমি কি বৃষ্টি আপুকে ফোন করে বলবো বিষয়টা? দরকার নেই, কারে কি বলতে হবে তা আমি ফিরলেই বলবো। তোর আর কাউকে কিছু বলতে হবে না, আসছি আমি। চিত্রলেখা কল কাটতেই আফিফা তাকে ব্যঙ্গ করে বলে, আমার তো শরীর ভালো না, আজকের রাতটা না হয় এখানেই থেকে যা। বান্ধবীর কথা শুনে হেসে ফেলে চিত্রলেখা। তবুও ভালো এতক্ষণে বেচারির মুখে হাসি তো ফুটেছে। চিত্রলেখা বলে, কি করতাম বল? এই মুহূর্তে সত্যিটা বলা সম্ভব না, তাই বাহানা করতে হলো। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে বল তোর আসলেই কি মাথা ঠিক আছে? কেন? আমার আবার মাথার কি হবে? হ্যাঁ, আমার সঙ্গে। আফিফা চিত্রলেখার হাত ধরে তাকে টেনে ড্রেসিং টেবিলের আয়নার সামনে নিয়ে দাঁড় করায়। পেছন থেকে বলে, তোকে দেখে কেউ বলবে আজ তোর বিয়ে হয়েছে, তুই নতুন বউ।
আয়নায় চিত্রলেখা একবার আপাত মস্তক দেখে নেয় নিজেকে। আসলেই তাকে দেখে কেউ বলবে না সে নতুন বউ, সত্যই তার বিয়ে হয়েছে। বাসায় পরা সুতির সাধারণ একটা জামা তার পরনে, চোখে মুখে কোনো প্রসাধনীর বালাই নেই, বরং চোখের নিচ খানিকটা কালচে হয়ে গেছে নানা রকম চিন্তা ভাবনায়। কোমর সমান চুলগুলো হাত খোপা করা, এমনকি চিরুনি দিয়ে আঁচড়েও নেয়নি। নিজেকে ব্যঙ্গ করে এবার চিত্রলেখা বলে, মানুষটা ঠকে গেল রে, নয়তো আমার মতো দেখতে অসুন্দর মেয়েকে কেউ বিয়ে করে? আজীবনের জন্য জঘন্য রকম ঠকে গেলেন মানুষটা। বলেই হেসে ফেলে চিত্রলেখা। রৌনকের জন্যে আফসোস হয় তার। পেছন থেকে আফিফা তার কাঁধে হাত রেখে বলে, তোর মানুষটা কেমন তা তো জানি না, তবে এতটুকু বলতে পারি একদমই ঠকেননি, বরং তুই হবি তার জীবনের সবচাইতে চমৎকার পাওয়া। আমার তো গতকালেই তোর কথা শুনে মনে হয়েছিল লোকটা তোকে ভালোবাসে। এবারে শব্দ করে হেসে ফেলে চিত্রলেখা। হেসে নিয়ে বলে, আর হাসাস না, কোনো ভালোবাসাটা সে নাই, সবটাই হচ্ছে কেবল নিজের স্বার্থে ও প্রয়োজনের বাইরে, আর কিছু না। আফিফা আরো কিছু বলতে চায়, কিন্তু চিত্রলেখা আর সুযোগ দেয় না, বরং তাড়া দিয়ে বলে, আজ আর দেরি করা যাবে না। কথায় কথায় কখন এত সময় চলে গেল টেরই পেলাম না। আজকের মতো বিদায় দে আমায়। আজকে রাতটা থেকে গেলেও পারতি। সম্ভবত না রে, তুই তো জানিসই সব। তবে বলবি কিছু ভেবেছিস? এখনো না, রাতটা কাটুক, কাল দিনের বেলায় দেখা যাবে। যদি মনে করিস আমি পাশে থাকলে তোর সুবিধা হবে, তাহলে সকালে একটা ফোন দিয়ে দিস, আমি চলে যাব। ঠিক আছে। চিত্রলেখা বেরিয়ে যাবার আগে আফিফাকে জড়িয়ে ধরে একবার। এই মানুষটার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবে সে, নিঃস্বার্থভাবে সবসময় পাশে থাকার জন্য, ভরসা করার জন্য, সর্বোপরি তাকে এত ভালোবাসার জন্য। বিল্ডিংয়ের গেট দিয়ে বেরিয়েই আগের দিনের মতো থমকে দাঁড়ায় চিত্রলেখা। তবে আগের দিনের চাইতে আজ একটু বেশিই অবাক হয়েছে সে রাস্তার অন্য পাশে রৌনককে দাঁড়িয়ে থাকতে দেখে। প্রথমে থমকে দাঁড়িয়ে পড়লেও পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে চিত্রলেখা এগিয়ে যায় রৌনকের কাছাকাছি। এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালে রৌনক বলে, দেরি দেখে আমি তো ভাবলাম হয়তো চলে গেছো। আমি তো আপনাকে ফোন করিনি, তাহলে জানলেন কিভাবে আমি এখন বের হব? এখন বের হবে সেটা তো জানতাম না, তবে তুমি ফোন দিবে না জানতাম। কিভাবে জানলেন? তুমি নিজের জন্য কাউকে বিরক্ত করতে পছন্দ করো না, তাই। চিত্রলেখার কি যেন হলো, কথাটা সত্যি, কিন্তু মানুষটা কিভাবে জানলো? কথাটা ভাবাই তাকে। রৌনক আরো বলে, অবশ্য আজ চাইলেও ফোন করতে পারতে না। কেন? তুমি তো ফোন আনোনি সাথে। আমার মোবাইল নম্বর নিশ্চয়ই তোমার মুখস্থ নেই যে বান্ধবীর ফোন থেকে কল করবে। আপনি খেয়াল করেছেন আমি ফোন আনিনি? চিত্রলেখার অবাক হওয়া পারে। রৌনক বলে, আমি তোমার সবকিছুই খেয়াল করি। যাক গিয়ে সেসব কথা, তোমাকে একটা জিনিস দেওয়ার ছিল। কি? রৌনক গাড়ির ভেতর থেকে একটা আংটির বক্স বের করে। সেখান থেকে আংটিটা নিয়ে বাম হাত চিত্রলেখার দিকে মেলে দিয়ে বলে, হাতটা দাও তো দেখি। নিজের হাত পেছন দিকে আড়াল করার চেষ্টা করে। আপত্তির সুরে চিত্রলেখা বলে, এত দামি জিনিস আমি নিতে পারবো না। রৌনক নিজেই হাত বাড়িয়ে চিত্রলেখার হাত নিচের হাতে নিয়ে বলে, নিতে তো তোমাকে হবে। আংটিটা চিত্রলেখার আঙ্গুলে পরিয়ে দিতে দিতে সে আরো বলে, এখন তুমি আর কেবল চিত্রলেখা নও, বরং এখন থেকে মিসেস চিত্রলেখা রৌনক জামান হিসেবে জানবে সবাই তোমাকে। আংটিটা পরিয়ে দিয়ে মুখ তুলে চোখে চোখ রাখে রৌনক। চিত্রলেখা আর কথা বলতে পারে না। অজানা জড়তায় জড়িয়ে আসে ভেতর থেকে। রৌনক এখনো তার হাতটা ধরে রেখেছে অচেনা অথবা খুব চেনা কোনো অধিকার বোধ থেকে। চাইলেও চিত্রলেখা এই হাতের বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে পারবে না, বরং অনুভব করে প্রতি মুহূর্ত সে আরো বেশি জড়িয়ে পড়ছে, আগের চাইতে আরো বেশি বাধা পড়ে যাচ্ছে মানুষটার সঙ্গে অজানা কোনো শক্ত বন্ধনে। এর থেকে পালানোর উপায় জানা নেই চিত্রলেখার। কয়েদি হয়ে সারা জীবন তাকে আটকা থাকতে হবে রৌনক নাম বন্দিখানায়। বেশ কিছুক্ষণ চিত্রলেখার চোখের দিকে তাকিয়ে থাকার পর রৌনক নিজেই বলে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। শটান দাঁড়িয়ে চিত্রলেখা বলে, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একাই চলে যেতে পারবো। একটা রিক্সা নিয়ে না হয় চলে যাব। গাড়িতে না যেতে চাইলে সমস্যা নেই, আমি রিক্সা করে তোমাকে নামিয়ে দিয়ে আসবো। সেটারও প্রয়োজন নেই, আমি একাই চলে যেতে পারবো, আপনার কষ্ট করে দিয়ে আসা লাগবে না। কিন্তু আমি তোমাকে একা ছাড়বো না। কেন? রাত হয়ে গেছে, একা যাবার হলে দিনের আলো থাকতেই চলে যাওয়া উচিত ছিল তোমার।
আজ প্রথম একা রাত করে বের হইনি আমি। এর আগে বহুবার রাত করে একাই বাড়ি ফিরেছি অফিস থেকে। প্রথমই তো, বিয়ের পর আজই তো প্রথম, তাই না? এর আগে বহুবার রাত করে একলা বাড়ি ফিরেছো, বিয়ের আগের কথা। আমি তোমার জীবনে আসার আগে আগে যেটা হয়েছে এখন সেটা হবে না, আমি হতে দিব না। কেন হবে না? আমি এসে গেছি তাই। আগে আমি ছিলাম না বলে তোমাকে একা পথ চলতে হয়েছে, কিন্তু এখন তো আর সেটা হবে না। এখন থেকে তোমার দিনের রাতের সব সময়ের সঙ্গী আমি থাকতে তোমাকে একা পথ চলতে হবে না, আমি চলতে দিব না। তুমি চাও বা না চাও আমার সঙ্গেই পথ চলতে হবে তোমাকে। তুমি একা যেতে পারবে তা আমি জানি, কিন্তু আমি চাই না তোমাকে একা ছাড়তে। এখন থেকে তোমার সেফটি আমার জন্য সবকিছুর ঊর্ধ্বে। চিত্রলেখা আর কথাই বলতে পারে না। রৌনক হাত বাড়িয়ে চিত্রলেখার কপালের উপর উঠতে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, জানি বিয়েটা নিজের স্বার্থে করেছি, তাই বলে তোমাকে শুধু ব্যবহার করব না। আমার বউ হিসেবে তুমি তোমার যোগ্য সম্মান, মর্যাদা, ভালোবাসা সবটুকুই পাবে। চিত্রলেখার নীরবতা নিস্তব্ধতা বাড়ে। তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনক আরো বলে, এখন বলো রিক্সা ডাকবো না ম্যাডাম গাড়িতেই যাবে? রৌনকের চোখের দিকে তাকিয়ে থেকেই চিত্রলেখা বলে, আপনি যেভাবে বলবেন। তখনও হাতটা ছাড়েনি রৌনক। চিত্রলেখার হাত ধরে রেখেই তাকে সামনের সিটে বসিয়ে দিয়ে সিট বেল্ট আটকে দেয়। সরে আসার আগে চিত্রলেখার মুখের একদম কাছাকাছি থমকে থাকে কিছুক্ষণের জন্য। বড়জোর 3 আঙ্গুল পরিমাণ দূরত্ব দুজনের ঠোঁটের মাঝে। এতখানি কাছাকাছি গিয়েও কিছু বলে না রৌনক। কাছ থেকে কেবল চিত্রলেখাকে দেখে নয়ন ভরে। অস্বস্তিতে দমবন্ধ হয়ে আসার জোগাড় হয় চিত্রলেখার। একবার ঢোক গিলে নিয়ে মিনমিনের সুরে বলে, তুমি বুঝবে না। আর অপেক্ষা না করে সরে গিয়ে দরজা আটকে দিয়ে রৌনক গিয়ে ড্রাইভিং সিটে বসে। রৌনকের গাড়িটা যখন চিত্রলেখার বাড়ির গেটের কাছে এসে দাঁড়ায়, নামার আগে চিত্রলেখা বলে, আপনি প্লিজ নামবেন না। কেন? আমি চাই না আপনাকে কেউ দেখুক। আমাকে দেখলে কি হবে? এই মুহূর্তে এত ব্যাখ্যা করতে পারবো না, প্লিজ নামবেন না। চিত্রলেখা রৌনককে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। কিন্তু যেই সে বাড়ির ভিতর প্রবেশ করতে যাবে অমনি গাড়ি থেকে বেরিয়ে রৌনক তাকে ডাকে। চন্দ্রলেখা শোনো। বাধ্য হয়েই দাঁড়িয়ে পড়ে চিত্রলেখা। পেছন ফিরতেই দেখে রৌনক কেমন করে যেন হাসছে। সিনেমায় থাকা ভিলেনরা যেমন মিনমিনে ধরনের হাসি হাসি, সেই রকম একটা হাসি তার মুখে লেগে রয়েছে এই মুহূর্তে। কিন্তু তাকে দেখতে একদমই ভিলেনের মতো লাগছে না, বরং হলিউডের নায়কদের মতো সুন্দর লাগছে দেখতে। না না, হলিউডের নায়করাও হয়তো এত সুন্দর হয় না। চিত্রলেখার মাথার ভিতর আউল লেগে যায়। রৌনক এগিয়ে এসে মুখোমুখি দাঁড়িয়ে বলে, কাল তৈরি থেকো, নিতে আসবো। কালকেই? আর কয়টা? চিত্রলেখাকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, কাল মানে কালই, আর একদিনও বেশি নয়। চিত্রলেখা বুঝতে পারে আপত্তি করার সুযোগ নেই তার, তাই সম্মতি সূচক মাথা নাড়ায়। রৌনক বলে, ভেতরে যাও, কাল দেখা হবে। আপনি সাবধানে যাবেন। আচ্ছা। চিত্রলেখা বাড়ির ভিতর চলে গেলে রৌনক গাড়িতে ওঠার জন্য পেছন ফিরতে নিলেই তার দৃষ্টি যায় ডানের দিকে। খানিকটা দূরে একটা টং দোকানে সামান্য আড়াল হয়েই দাঁড়িয়ে আছে মামুন। চিত্রলেখা হয়তো এই কারণেই চাইছিল না রৌনক আসুক বা গাড়ি থেকে নামুক। এটা আন্দাজ করতে পেরে ইচ্ছে করেই রৌনক গাড়ি থেকে নেমেছে। সে চাইছিল মামুন দৃশ্যটা দেখুক। তার কাজ আপাতত হয়ে গেছে। আজকের রাতটা মামুন নামক লোকটা নিচের মাথার চুল ছিঁড়ে কাটাবে। আসল বোম কাল ফাটাবে সে। আর অপেক্ষা না করে রৌনক গাড়িতে উঠে বসে। তাকেও বাড়ি ফিরতে হবে। বাসায় ফিরতেই তানিয়ার সঙ্গে দেখা হয় রৌনকের। দেবরকে দেখেই তানিয়া হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করে, এতক্ষণে ফিরলে তাহলে? আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? শুধু তোমার জন্য নয়, বাড়িতে আজ তো নতুন সদস্য আসার কথা, মূলত তার জন্যই অপেক্ষা করছিলাম, তাকে ওয়েলকাম করব বলে। তাকে ওয়েলকাম করার জন্য আরো একটা দিন অপেক্ষা করতে হবে তোমায়। কেন? তোমার হাতে সময় আছে? সারা রাতেই তো পড়ে আছে। কেন বলো তো? তাহলে কষ্ট করে 2 কাপ কফি বানিয়ে নিয়ে আবার ঘরে আসো। ততক্ষণে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর কফি খেতে খেতে বিস্তারিত বলবো তোমায়। ঠিক আছে, তুমি ঘরে গিয়ে ফ্রেশ হও, একটু পরে কফি নিয়ে আসছি।
রৌনক আর দেরি করে না, তানিয়াকে ড্রয়িং রুমে রেখেই উপরে চলে যায়। বাড়ি ফিরে নিজের ঘরে এসে প্রথমে রৌনক যে কাজটা করে সেটা হচ্ছে মোবাইল ফোন চার্জে লাগানো। আজকেও এর ব্যতিক্রম হয়নি। তবে ফোনটা চার্জে লাগানোর আগে একটা নতুন কাজ করেছে সে, যা মাঝে অনেকদিন বলাই বাহুল্য কয়েক বছর করা হয়নি, মূলত করার প্রয়োজন হয়নি। চিত্রলেখাকে একটা মেসেজ পাঠায় সে, তারপর ফোনটা চার্জে লাগিয়ে বাথরুমে চলে যায় ফ্রেশ হতে। যদিও ফোন করতে চেয়েছিল, কিন্তু কি একটা চিন্তা করে আর কল না দিয়ে মেসেজ পাঠায় কেবল। রৌনক ফ্রেশ হয়ে বেরিয়ে আসার কিছুক্ষণ পরেই তানিয়া 2 কাপ কফি সমেত এসে উপস্থিত হয়। ভাবিকে দেখেই রৌনক জিজ্ঞেস করে, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।